অবৈধ বাংলাদেশিদের খোঁজে ভারতের দিল্লিতে পুলিশের বিশেষ অভিযান। এখনো ধরা পড়েনি কেউ, সন্ধান চলবে 2 মাস। মৃদু শৈত্যপ্রবাহে বিপাকে মানুষ। চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জে সর্বনিম্ন 10.2 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড। শীত বস্ত্রের অভাবে অসহায় ছিন্নমূল শ্রমজীবী মানুষ। গাড়ি ঘোড়া কাম করে চলবে, কিছু দেখা যাচ্ছে না তো কুয়াশায়। আমার রোজগার নাই, ইনকামও নাই। ঠান্ডা কাপড় চোপড়, শীতের কাপড় চোপড় আমরা পাই নাই, তো কষ্টই থাকা লাগে। রাজশাহীর কয়েকটি গ্রামে পানি সংগ্রহে হাঁটতে হচ্ছে মাইলের পর মাইল। স্তর নেমে গেছে 150 মিটার নিচে। কাদার পরতের কারণে পৌঁছাচ্ছে না বৃষ্টির পানি। দূর থেকে পানি আনা খুবই কষ্ট হয়। পুকুরের পানি খাওয়ালে তার বড় খাইতে হয়। ড্রিঙ্কিং ওয়াটার যদি না পান কয়েক বছরের মধ্যে, তাহলে এটা মহা বিপর্যয় হয়ে যাবে, কারণ ওই এলাকায় মানুষ থাকতে পারবে না। যমুনা নিউজে আমন্ত্রণ দর্শক, আপনাদের সবাইকে। সাথে আমি জান্নাতুল কুলি আছি। শিরোনাম দেখছিলেন শুরুতেই। ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের সন্ধানে রাজধানী নয়াদিল্লিতে বিশেষ অভিযান চালাচ্ছে দেশটির পুলিশ। বুধবার শহরটির কালিন্দিকুঞ্জ এলাকায় বাসিন্দাদের কাগজপত্র যাচাইয়ের মধ্য দিয়ে শুরু হয় এই অভিযান, যা চলে উত্তমনগর, শাহিনবাগ এবং জামিয়ানগরের কিছু এলাকায়। তবে এখনো পর্যন্ত কোনো বিদেশি বাংলাদেশিদের আটকের খবর পাওয়া যায়নি। নয়াদিল্লির হুঁশিয়ারি, যাদের কাছে প্রয়োজনীয় নথিপত্র থাকবে না তাদের ফেরত পাঠানো হবে বাংলাদেশে। এর আগে মঙ্গলবার ভারতের অবৈধ বসবাসরত বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন দিল্লি প্রশাসন। পরদিন থেকেই শুরু হয় অভিযান। বলা হচ্ছে আগামী 2 মাস ধরে চলতে পারে বিশেষ এই অভিযান। এই প্রসঙ্গের আরো তথ্য আমরা জানবো দর্শক। আমাদেরকে এই বিষয়ে আরো জানাতে কলকাতা থেকে আমাদের সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায় যোগ দিচ্ছেন। সুকান্ত, একটু জানাবেন, দিল্লিতে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান নিয়ে আর কি কি তথ্য আপনার কাছে আছে? কেউ আটক হয়েছে কিনা, বা পশ্চিমবঙ্গে এই ধরনের কোনো অভিযান চলছে কিনা আমাদের একটু জানাবেন। ভারতের এই রুটিন চেকিং সূত্রে আমরা জানতে পেরেছি যে যিনি ভারতীয় নেতা অর্থাৎ দিল্লি রাজ্যপালের সঙ্গে দেখা করেন এবং বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে কিন্তু তিনি উদ্বেগ প্রকাশ করেন। তার পরিপ্রেক্ষিতেই কিন্তু রাজ্যপাল এই নির্দেশিকা দেন। দিল্লি পুলিশ গতকাল থেকে কিন্তু এই অভিযানে নেমেছে এবং আগামী 2 মাস এই অভিযান চলবে, এমনটাই কথা। একই জিনিস কিন্তু মুম্বাইতে, মহারাষ্ট্রে যেমন চলছে, পশ্চিমবঙ্গেও কিন্তু তেমন চলছে যে অবৈধভাবে যারা অনুপ্রবেশ করছে, শুধু বাংলাদেশ নয়, মায়ানমার বা অন্যান্য দেশেরও কিন্তু যারা নাগরিক এখানে রয়েছেন তাদেরকেও কিন্তু ধরপাকড় চলছে। প্রথমে বলে রাখি, এই বাংলাদেশি তল্লাশিতে কিন্তু প্রচুর পশ্চিমবঙ্গের মানুষকে কিন্তু জেলবন্দি করে রেখেছে মহারাষ্ট্র সরকার। তাদের অপরাধ, তারা কিন্তু ভারতীয় অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষ, কিন্তু যেহেতু বাংলা ভাষায় কথা বলে তাই বাংলাদেশি। এই একই চিত্র কিন্তু দিল্লিতেও হতে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা প্রকাশ করছেন রাজনৈতিক মহলে। তবে সর্বশেষ যে এখনো পর্যন্ত কিন্তু অবৈধভাবে কোনো বাংলাদেশি নাগরিক দিল্লিতে ধরা পড়েনি, যে তাদের যে তল্লাশি অভিযান চলছে পুলিশ জানাচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে সুকান্ত, আমাদের সাথে যুক্ত। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে হাইকোর্টের দেয়া খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিভাগ আজ এই রায় দেন। গিয়াসউদ্দিন আল মামুনের পক্ষে শুনানি করেন ফিদা এম কামাল, আর দুদকের পক্ষে শুনানি করেন আসিফ হোসেন। 2007 সালের 18 ফেব্রুয়ারি দুদকের নোটিশের পরিপ্রেক্ষিতে সম্পদের হিসাব দাখিল না করায় একই সালের 8 মে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ ইব্রাহিম ক্যান্টনমেন্ট থানায় এই মামলাটি করেন। মামলায় মামুনের বিরুদ্ধে 101,73,369 টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। আর এই মামলায় 2008 সালের 27 মার্চ বিচারিক আদালত মামুনকে 10 বছরের কারাদণ্ড এবং 10 লাখ টাকা অনাদায়ে আরও 1 বছর দণ্ড দেন। আর ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও আবু তাহের মোহাম্মদ
সাইফুর রহমানের বেঞ্চে 2012 সালের 30 জুলাই খালাস পায় মামুন। এরপরে মামলায় আপিল বিভাগে যায় দুদক। সারা দেশে আগামী 24 ঘন্টায় রাত দিনের তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চুয়াডাঙ্গা আর গোপালগঞ্জে সর্বনিম্ন 10.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। এছাড়া শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি কুয়াশা এবং দেশের উত্তর পূর্বাংশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে তেঁতুলিয়া, পঞ্চগড় এবং কুড়িগ্রাম সহ রাজশাহী এবং রংপুর বিভাগের বিভিন্ন এলাকাগুলোতে তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে শীতের প্রকোপ বাড়বে বলেও জানানো হয়েছে। বুধবার আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 72 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলামের সই করা ওই বার্তায় সিনপটিক অবস্থার সম্পর্কে জানানো হয়েছে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকা বিরাজমান লঘুচাপটি বর্তমানে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এদিকে ঘন কুয়াশার কারণে গতরাত থেকে পাটুরিয়া, দৌলতিয়া 7 ঘন্টা ও আরিচা কাজিরহাট রুটে 10 ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল। শীতের আরো খবর জেনে নেব সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাচ্ছি চুয়াডাঙ্গাতে, সেখান থেকে সহকর্মী জিসান আহমেদ আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। জিসান, বলছিলাম শীতে মানুষের দুর্ভোগের কথা, আজ এই মুহূর্তে তাপমাত্রা কেমন অনুভূত হচ্ছে জানাবেন, আর শীতের প্রভাব জনজীবনে কেমন পড়ছে সেই তথ্য জানতে চাই। কলি, একদিনের ব্যবধানে চুয়াডাঙ্গায় তাপমাত্রা কমেছে 4 ডিগ্রি। গতকাল যে তাপমাত্রা ছিল 14 ডিগ্রির ঘরে, আজ কমে দাঁড়িয়ে আছে 10.2 ডিগ্রিতে, যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রার প্রভাবে আমরা যেটা দেখেছিলাম সকাল থেকেই কিন্তু আসলে চুয়াডাঙ্গার আকাশ অনেকটাই কুয়াশাচ্ছন্ন ছিল। বেলা গড়ার সাথে সাথে সূর্যের দেখা মিলেছে, কিন্তু সেই সাথে উত্তর থেকে বয়ে আসা কনকনে ঠান্ডা বাতাসও প্রবাহিত হচ্ছে। ফলে এই কনকনে শীতের কাছেও কিন্তু আসলে সাধারণ মানুষকে বিপর্যস্ত হতে হচ্ছে। সকালে যেসব দিনমজুর শ্রেণীর মানুষ রয়েছে, দিন আনা দিন খাওয়া মানুষ রয়েছে, তারা কিন্তু ঘর থেকে বেরিয়েছিল কাজের সন্ধানে বেরিয়ে তারা অনেকেই কাজ না পেয়ে বাড়িতেও ফিরে গেছেন, এরকম চিত্র আমরা দেখেছি। এছাড়া যেসব ভ্যান চালক আছে, রিক্সা চালক আছে, অটো চালক আছেন, তারাও কিন্তু আসলে যাত্রী না পেয়ে হুতাশ। তবে সূর্যের দেখা মেলার পরে শহরের রাস্তাঘাটে সেই যানবাহন এবং সাধারণ মানুষের চলাচল কিন্তু আসলে কিছুটা বেড়েছে, এবং সেই হিসাবে বলাই যায় যে এই পরিস্থিতিতে আসলে যে দৈনন্দিন কার্যক্রম, সেই দৈনন্দিন কার্যক্রম অনেকটাই ব্যাহত হচ্ছে। এই স্থানীয় আবহাওয়া অফিস বলছে যে এই পরিস্থিতি অর্থাৎ তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে এবং একটি শৈত্যপ্রবাহ আসতে পারে কয়েকদিনের মধ্যেই। ধন্যবাদ আপনাকে জিসান। দর্শক, এবারে রাজধানীর শৈত্যপ্রবাহের খবর একটু আপনাদেরকে জানাবো। কারওয়ান বাজার থেকে এরই মধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আমার সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, একটু জানাবেন, আমরা চুয়াডাঙ্গা সহ সারা দেশের অন্যান্য জেলার খোঁজখবর জানাচ্ছিলাম শীতে জনজীবনে কিরকম প্রভাব পড়েছে। আপনি যেখানে আছেন অর্থাৎ রাজধানীতে কেমন অনুভূত হচ্ছে শীত, সাধারণ মানুষ কি বলছে, তাদের জীবনে এর প্রভাব কেমন পড়ছে আমাদের একটু জানাবেন। জান্নাতুল কলি, চুয়াডাঙ্গার যে রেশ সেটি কিন্তু রাজধানীতে পড়েছে, এবং আমরা দেখেছি সকাল থেকে একেবারেই রোদের দেখা নেই। কিছুটা রোদ এখন পড়েছে, আমি একদম রোদ বরাবর দাঁড়িয়ে আছি। কারণ বাজারে এখানে বেচাকেনি শুরু হয়েছে, শীতের বেচাকেনা। আপনি বুঝতেই পারছেন যে ফুটপাতে যে দোকানগুলো বসেছে শীতের সোয়েটার সহ নানান কিছু নিয়ে, সেই দোকানগুলো জমে উঠেছে এবং সেই দোকানে কিন্তু ভিড়ও লেগেছে। এবং রাজধানীর সবশেষ যে আবহাওয়া বুলেটিন যেটি বলছে যে ঢাকাতেও শীত পড়বে, এবং সেটি কিন্তু অনুভূত হচ্ছে। সকাল থেকেই কিন্তু বেশ ভালোই শীত পড়েছে, এবং বেচাকেনি আমরা যদি দেখি যে শীতের যত বেচাকেনি সেটি কিন্তু বেড়ে গেছে। আমরা একটু কথা বলি কেমন বেচাকেনা জমেছে, মানে আজকে একটু বেশি কিনা? না, আজকে একটু শীত পড়ার কারণে একটু মোটামুটি বেচাকেনা ভালো হচ্ছে। যত শীত পড়বে তত বেচাকেনা তীব্রতা আরো বাড়বে ইনশাল্লাহ। দাম কেমন দেখছেন আপনারা? অনেকক্ষণ ধরে দেখলাম যে দাম কি বেশি? হ্যাঁ, অবশ্যই দাম এখন তো মোটামুটি অনেক দাম বেশি। এটি 800 টাকা আছে, 1200 টাকা। সব জিনিসের দামই কয়েকদিনের ভিতরে দাম অনেক বেড়ে গেছে। ঢাকা থেকে এবার শীত বেশি পড়বে কি মনে হয়? না, শীত বোঝা যায়, এই শীত হয় আবার হয় না, আর বোঝা যায় তা ছিল মনে করেন শীত।
এবার মানে কি হবে তার চরিত্রটা এখনো পরিষ্কার না। তবে 2 দিন ধরে ভালো শীত পড়ে, শীত পড়বে, শীতে মোটামুটি এটা শীতের একটা ইয়ে আছে, লক্ষণ আছে, আমেজ আছে। এটা আমরা কথা বলছিলাম এবং শুনছিলাম যারা ক্রেতা আছেন, যারা বিক্রেতা আছেন, দাম নিয়ে আছেন মিশ্র প্রতিক্রিয়া। তবে শীত ঢাকায় বেশি পড়বে কিনা সেটা নিয়ে নানান ধরনের আশঙ্কা আছে। ধন্যবাদ আপনাকে রাব্বি সিদ্দিকী আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তীব্র পানি সংকট দেখা দিয়েছে বরেন্দ্র অঞ্চলের বেশ কয়েকটি গ্রামে। ভূগর্ভস্থ পানির স্তর নজিরবিহীনভাবে নিচে নেমে যাওয়ায় মাইলের পর মাইল হেঁটে পানি সংগ্রহ করতে হচ্ছে ওসব গ্রামের মানুষদের। বিশেষজ্ঞরা বলছেন, বরেন্দ্র অঞ্চলে 150 মিটার নিচে নেমে গেছে পানির স্তর, ফলে উপরে এবং নিচে এখন মোটা কাদার পারদ, আর সেখানে পানি নেই। অতিরিক্ত কাদার স্তরের কারণে বৃষ্টির পানি দিয়ে পুনর্ভরণ হচ্ছে না। মা অসুস্থ, তাই প্রায় 1 কিলোমিটার দূরে থেকে এভাবেই পানি নিয়ে বাসায় ফিরছে মাহালিপাড়া গ্রামের 2য় শ্রেণীর শিশু শেহেনা টুডু। আমার মা অসুস্থ, হবে সকাল থেকে পানি আনছি হলিডে। রাজশাহীর তানোর উপজেলার এই গ্রামটির কয়েকশো পরিবার খাবার পানির জন্য এভাবেই প্রতিদিন সংগ্রাম করছেন। 4 বার করে যাওয়া লাগে পানি আনতে, তখন সকালে রান্না করা লাগে, বিকালে রান্না করা লাগে। দূর থেকে পানি আনা খুবই কষ্ট হয়, আর অপারেশন হয়েছে তো করেছি, এখন পানি আনা কষ্ট হচ্ছে। খাওয়ার পানিও মানে সময় কেউ দিতে চাচ্ছে না, তারপরেও কি করব, মাসে 300, কোনো জায়গায় 150 এভাবে কিনে আনা লাগছে পানি। পাম্পে পানি দিতে আমাদের দিতে চায় না, 150 করে টাকা লেগে কিন্তু পানি দিতে চায় না। গ্রামগুলোতে পুকুরের দূষিত পানি গোসল ও গৃহস্থালির নানা কাজে পানি ব্যবহার করায় গ্রাম জুড়ে দেখা দিয়েছে চর্মরোগের প্রকোপ। পুকুরের পানি খাওয়ালে তারপরও খেতে হয়। এই পৌরসভা থেকে পানি ধরেন মাঝে মুঝে দেয়, দেখা যায় 1 দিন দিলে 2 দিন বন্ধ থাকে, আবার দেখা যায় যে 2 দিন দিলে 10 দিন বন্ধ থাকে। ওই যে হাতে দেখতেছেন, এই যে পায়ে দেখতেছেন, এটা সমস্যা হচ্ছে। ওই যে ময়লা আবর্জনা যখন বৃষ্টি হয় তখন ওই ময়লা আবর্জনাগুলো বের হয়ে ওই পুকুরে ঢুকে যায়, পানি তো বের হয় না বাইরে। গবেষকরা বলছেন, ভূগর্ভস্থ পানি ব্যবহার করা হচ্ছে অপরিকল্পিতভাবে। তাই বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর নজিরবিহীনভাবে 150 মিটার নেমেছে। সেই অংশগুলোতে পানিহীন কাদার স্তরের কারণে বৃষ্টির পানি থেকে ভূগর্ভস্থ পানির পুনর্ভরণও হচ্ছে না। তাই পরিস্থিতি মোকাবেলায় নদীর পানির ব্যবহার ও বৃষ্টির পানি সংরক্ষণ করার তাগিদ এই বিশেষজ্ঞের। আপ টু 1500 ফিট আমরা দেখেছি ওই এলাকায় ওই কাদার লেয়ারই কন্টিনিউ করছে, অর্থাৎ একটা জলাধার পানির আধার ছাড়া কোনো জায়গায় কিছু নাই, যেটা 90 ফিট থেকে 160 ফিট হবে। ডিপ টিউবওয়েল বসিয়েছে, পানি পেয়েছে, খুশি হয়েছে, কিন্তু কতদূর পর্যন্ত আমার আছে স্টকে কিংবা রিজার্ভে আছে সেইটা কখনো বিবেচনা করেনি। আপনি যদি ড্রিঙ্কিং ওয়াটার যদি না পান কয়েক বছরের মধ্যে, তাহলে এটা মহা বিপর্যয় হয়ে যাবে, কারণ ওই এলাকায় মানুষ থাকতে পারবে না। স্থানীয় প্রশাসন বলছে, পানি সংকট নিরসনে বিভিন্ন প্রকল্প নেয়ার পাশাপাশি পরিকল্পিতভাবে পানি ব্যবহারের পরামর্শও দেয়া হচ্ছে মানুষকে। এডিপি নীতিমালায় রয়েছে কিছু পানি সমস্যা সংক্রান্ত নেওয়ার সুযোগ আছে। তখন আমাদের যে কমিটি আছে তার আমরা আলোচনা করেছি যে ওনাদের কোথায় কোথায় সমস্যা আছে এই বিষয়ে আমাদেরকে একটু জানানোর জন্য। সেক্ষেত্রে আমরা কিছু জায়গায় যদি বরেন্দ্রের সাথে কথা বলে এই সমস্যার সমাধান করা যায় কিনা, এইভাবে প্রকল্প নেওয়া যায় কিনা, এই বিষয়ে আমরা দেখছি। পানির এই সংকট কাটিয়ে উঠতে না পারলে বরেন্দ্র অঞ্চলে জলবায়ু অভিবাসীর সংখ্যা বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করছে গবেষকরা। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। রাজশাহী বরেন্দ্র অঞ্চলের পানি সংকটের আরও তথ্য আমরা জানতে চাই, সে কারণে সহকর্মী তারেক মাহমুদ আমাদের সঙ্গে সেখান থেকে যোগ দিচ্ছেন। তারেক, একটু জানাবেন, শুষ্ক মৌসুমে পানি সংকট তো আরও বেড়ে যায়, সেক্ষেত্রে প্রশাসন কোনো উদ্যোগ নিয়েছে কিনা এই সমস্যার সমাধানে? কলি, এখন পর্যন্ত সমস্যার সমাধানে কিন্তু স্থানীয় প্রশাসন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ভূতত্ত্ব খনিবিদ্যা বিভাগের দায়িত্বরত যারা রয়েছেন তারা কিন্তু কাজ করছেন। এবং আরেকটি বিষয় বলে রাখি যে 150 মিটার পানি এখন পর্যন্ত কিন্তু সেই 3টি গ্রামে, রাজশাহীর যে তানোর উপজেলা মুন্ডুমালার যে 3টি গ্রামে কিন্তু নেমে গিয়েছে এবং প্রতি বছর 2 ফিট করে পানি কিন্তু সেখানে নেমে যাচ্ছে। এবং আমি সেখানে গিয়েছিলাম, সেখানে স্থানীয়দের সাথে কথা বলেছি এবং সেখানে যতটুকু দেখতে পেয়েছি যে কেউ কেউ কিন্তু 1 থেকে 2 কিলোমিটার 3 কিলোমিটার দূরে
পায়ে হেঁটে বাড়ি থেকে কিন্তু সেখানে গিয়ে ডিপে পানি নিয়ে আসছেন এবং প্রতি মাসে আসলে তারা 4 থেকে 500 300 করে টাকা কিন্তু সেই যারা এই যাদের কাছ থেকে পানি নেন তাদেরকে দিতে হয় এবং পানির যে সংকট সেটি রয়েছে। আরেকটি বিষয় বলে রাখি, সেখানে আমি যতটুকু দেখতে পেয়েছি যে পুকুরগুলো রয়েছে, জলাশয়গুলো রয়েছে, সেখানে কিন্তু ওই যে বিভিন্ন রকমের ময়লা আবর্জনা এবং মাছের খাবার দেওয়ার কারণে কিন্তু সেখানে যারা গোসল করেন এবং গৃহস্থালির কাজে যারা পানি ব্যবহার করেন তারা কিন্তু বিভিন্ন রকমের চর্মরোগে ভুগছেন এবং এই শীত মৌসুম শেষে কিন্তু যখন গরমের শুষ্ক মৌসুম শুরু হবে সেই সময় আসলে পানির যে সংকটটি সেটি কিন্তু আরও ভয়াবহ হবে এবং এখন যে জায়গাগুলোতে পানি তারা সংগ্রহ করছেন, যে ডিপ মেশিনগুলোতে পানি আসলে উঠছে, অনেকগুলো ডিপ আসলে বন্ধ হয়ে যায়। বলা যায় যে সেই সময় যে পানির যে সংকট সেটি প্রকট হবে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব খনিবিদ্যা বিভাগের অধ্যাপক সারোয়ার জাহান তিনি যেমনটি বলেছেন যে এই যে তারা দিন থেকে কাজ করছেন এবং পানির যে লেয়ার সেটি অনেকটাই নেমে গেছে এবং 150 এবং সেখানে যতটুকু তিনি বলেছেন যে কাদার যে স্তর সেটি কিন্তু অনেকটাই বেশি এবং পানি যেটি রয়েছে সেটি কিন্তু অনেকটাই নিচে এবং বৃষ্টির পানিও সে কারণে নামতে পারে না। বলা যায় যে পানির যে সংকট সেটি দীর্ঘদিন থেকে কিন্তু এই তিনটি গ্রামে বুঝতে পারছি। ধন্যবাদ আপনাকে তারেক। চলে গেলেন 21শে পদক জয়ী রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সরোয়ার। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালে ঢাকার ইম্পালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পাপিয়া সরোয়ারের জানাজা কোথায় হবে তা এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি, তবে ধানমন্ডির ঈদগাহ মাঠে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হতে পারে। 71 বছর বয়সী পাপিয়া সরোয়ার ক্যান্সারে আক্রান্ত হয়ে 3 বছর ধরে ভুগছিলেন। 2021 সালে 21শে পদকপ্রাপ্ত এই শিল্পী দেশ বিদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সম্প্রতি তার অবস্থার অবনতি হলে রাজধানীর একটি হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে দেওয়া হয়। এর সাথে শেষ করছি যমুনা নিউজ।